দ্য ডিজিটাল এডুকেটের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য বাংলা বিষয়ের সাজেশান নিয়ে। এই সাজেশানটা তোমরা যদি ফলো করো এখান থেকে তোমরা 100% কমন পেতে চলেছো। তোমরা অবশ্যই সাজেশানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সাজেশানের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তৈরি করে রাখবে এবং মুখস্থ করে রাখবে। তোমরা এখান থেকে 100% কমন পেতে চলো দেখতে থাকো। দেখো, প্রথমে গল্পের থেকে কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ওটা পাশবিক স্বার্থপরতা কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো। এটা বুঝতেই পারছো কোন গল্পের থেকে দেওয়া হয়েছে। কে বাঁচায় গল্পের থেকে, কে বাঁচায় গল্পের থেকে দেওয়া হয়েছে। ওটা পাশবিক স্বার্থপরতা, কে কাকে কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন, উদ্ধৃত অংশে তাৎপর্য লেখো। এই প্রশ্নটা 1+2+2 এভাবে থাকবে বা 1+1+3 এভাবে থাকবে। পরে প্রশ্ন, বচসা বেড়ে গেল, প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের যে ভারতবর্ষ গল্পের থেকে আছে, বুড়িকে নিয়ে যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে বচসা বেড়ে গেল, এটা 2023 সালে আসছে। এই প্রশ্নটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এবারে ভারতবর্ষ গল্পের থেকে প্রশ্ন আসবেই একটা। এ সংসারে সব কিছু চলে বড় পিসিমার নিয়মে, বড় পিসিমাকে গল্পে তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায়। এ সংসারে সব কিছু চলে বড় পিসিমা নিয়মে, বড় পিসিমাকে তার গল্পে তার চরিত্রে কী পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নটা ভাত গল্পের থেকে দেওয়া হয়েছে। এই প্রশ্নটা আগের বার 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আসেনি, এবারের জন্য তাই গুরুত্বপূর্ণ, এবারে পড়ে রাখবে। সে সময় এলো এক বুড়ি, লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। এটাও ভাত গল্পের থেকে। তারপরে, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। এটাও হলো তোমাদের কে বাঁচায় গল্পের থেকে। এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, অপরাধটা কি, কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছেন। এখানে মৃত্যুঞ্জয় অপরাধের কথা বলেছেন। কোন অপরাধ, যে সে 3 বেলা পেট ফুঁড়ে খাচ্ছে কিন্তু অনাহারে অনেক মানুষ মারা যাচ্ছে দুর্ভিক্ষের সময়, এটা তার অপরাধ হয়েছে। এই অপরাধের প্রায়শ্চিত্ত সে কী করে করবে, বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন। পরে প্রশ্ন, ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই, বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তা চরিত্র কোন দিক আভাসিত হয়েছে। এটা হলো বক্তা নিখিল। পরে প্রশ্ন, কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে বলতে কার কথা বলা হয়েছে, জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন। এই যে বচসা বেড়ে গেল আর মারমুখী হওয়া, এই দুটো প্রশ্ন অনেকটা একই রকম। এখানে বক্তা আলাদা, ওখানে বক্তা আলাদা। এখানে বক্তা হলো সে বলতে কার কথা, দারোয়ানের কথা। দারোয়ান যে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে বচসা বেড়ে গেল, তাদেরকে কতক্ষণ মারমুখী হয়ে গেছে জনতা, মানে কে কাকে মারতে পারে এরকম হয়ে গেছে, তখন কতক্ষণ তাদেরকে থামিয়ে রাখতো। এই গেল 6টা প্রশ্ন। এরপরে আর কয়েকটা প্রশ্ন আছে গল্পে থেকে, দেখো। 7 নম্বর প্রশ্ন, কতক্ষণ সে মানবমুখী জনতাকে, ওই একই প্রশ্ন 2বার দেওয়া হয়েছে। পরে 8 নম্বর, আমি কি তা দেখতে পাচ্ছিস না, কোন প্রশ্নের উত্তরে বক্তায় কথা বলেছেন গল্প অনুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। এটা ভারতবর্ষ গল্পের থেকে। পরে প্রশ্ন, বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল, বুড়ির চেহারা ও পোশাকের পরিচয় দাও, তার তপ্ত বালিতে পড়ে থাকার কারণ কি। এটাও ভারতবর্ষে। পরে প্রশ্ন, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল, কার কথা বলা হয়েছে, বুড়ির কথা। সে ক্রমশ আবছা হয়ে গেল কেন। এই যে এখানে গল্পের থেকে যে 10টা প্রশ্ন দেওয়া হয়েছে, এই 10টা প্রশ্ন অবশ্যই তৈরি করে রাখবে। এই 10টা প্রশ্ন যদি ভালো করে পড়ো, এখান থেকে তোমরা 100% কমন পেতে চলেছো। আর এই 10টা যারা করতে পারবে না, তারা অবশ্যই ভারতবর্ষ গল্পের থেকে যে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, 5-6টা দেওয়া হয়েছে, সেই প্রশ্নগুলো ভালো করে করো, তাহলেও হয়ে যাবে। গল্পের থেকে 2টা প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। তোমরা যে কোনো একটা গল্প যদি ভালো করে পড়ো, এই একটা গল্প হলো এবার ভারতবর্ষ গল্প থেকে এবার বড় প্রশ্ন হবে। পরে কবিতা, সে কখনো করে না বঞ্চনা, কে কখনো বঞ্চনা করে না, কবি কিভাবে এই উপলব্ধিতে পৌঁছেছেন। এটা হলো এই যে রূপনারায়ণের কুলে কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে নেওয়া হয়েছে। পরে প্রশ্ন, আগুন জ্বললো আবার, কবিতা আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, আবার আগুন জ্বললো কেন, এই ঘটনা কিসের ইঙ্গিত দেয়। এটা তোমাদের শিকার কবিতা থেকে নেওয়া হয়েছে। এই প্রশ্নটা এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শিকার কবিতা।
এবার শিকার কবিতা থেকে বড় প্রশ্ন আসবেই। আমি তা পারি না, কবি কি পারেন না? যা পারি কেবল, কবি কি পারেন? কবি কি পারেন না আর কি পারেন? এটা হলো ক্রন্দ্রলতা জননীর পাশে মৃদুল দাশগুপ্তের। এই ক্রন্দ্রলতা জননীর পাশে আগুন আর রূপনারায়ণের কুলি, এই তিনটা কবিতার থেকে এবারের জন্য বড় প্রশ্ন আসবেই। আগের পরীক্ষা ছিল না, আগের 2024-এ এসেছে। সে ভোরের আলোয় নেমে, সেই ভোরের বর্ণনা দাও। সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটলো লেখো, এটাও স্বীকার। পরে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে বক্তাকে, মৃত্যুতে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে, সে দেনা কিভাবে শোধ করা যায়, এটা রূপনারায়ণের কুলে। পরে শিকার কবিতা ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে তার নিজের ভাষায় লেখো, সেই পরিবেশে কোন ঘটনার করুণ হয়ে উঠলো। এই যে এখানে শিকার কবিতা থেকে যে তিনটা প্রশ্ন দেওয়া আছে, তিনটা প্রশ্ন অবশ্যই করতে হবে। এই তিনটা প্রশ্ন যদি ঠিকঠাক করা যায়, আশা করি শিকার কবিতার থেকে যে প্রশ্ন হবে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তার বাইরে প্রশ্ন যাবে না। পরে নাটক থেকে দেখো, নাটক দুইটা নাটক আছে, দুইটার থেকে প্রশ্ন থাকে, একটা লিখতে হয়। একটা নাটক যদি ভালো করে করা যায় হয়ে যাবে। তাদের অভিনয় দেখে আইজেনস্টাইন সাহেব অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে অনেক কথা লিখেছেন। আইজেনস্টাইন সাহেবকে তিনি কাদের অভিনয় দেখে উচ্ছ্বসিত হয়েছিলেন, সেই অভিনয় দেখে তিনি কি লিখেছিলেন, এটা বিভব নাটক থেকে। পরে জানো কালীনাথ একটি মেয়ে, সেই মেয়েটির বর্ণনা, বক্তা যেভাবে কালীনাথকে বর্ণনা করেছেন তার সংক্ষিপ্ত পরিচয় দাও। রজনীর জীবনে মেয়েটির প্রভাব আলোচনা করো, এটা তোমাদের নানা রঙের দিন নাটকের থেকে নেওয়া হয়েছে। পরে প্রশ্ন, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই, চাটুর্যমশাই কেউ জানে না কোন নাটকের অংশ, বক্তাকে তিনি কেন গ্রিন রুমে ঘুমান। এই যে তোমাদের প্রশ্নগুলো, যে ছোট ছোট প্রশ্নগুলো জুড়ে দিয়ে একটা বড় প্রশ্ন তৈরি করে দেওয়া হয়, এই প্রশ্নগুলো যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে 5 নম্বর পাবে। জীবন কোথায়, কে কাকে বলেছেন, বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়া যায় বলে মনে করেন। পরে দেখো 5 নম্বর প্রশ্ন, এমনি সময় হঠাৎই এক সাহেবের লেখা পড়লাম। এমনি সময় বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে, সাহেবের নাম কি, তিনি কি লিখেছিলেন। তারপরে নানা রঙের দিন নাটকের সূচনায় মঞ্চসজ্জার যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো, নাটকটির নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। পরে প্রশ্ন, প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ, কে বলেছে এই অপমৃত্যু কিভাবে ঘটে বলে বক্তা মনে করেন। অথবা 8 নম্বর আছে বিভব কথাটি সাধারণত কি, বিভব নাটকের নামকরণ কতখানি তাৎপর্যপূর্ণ আলোচনা করুন। এই যে দুইটা নাটকের থেকে যদি একটা নাটকের প্রশ্নগুলো ভালো করে পড়া যায়, নামকরণ, মঞ্চসজ্জা, এই প্রশ্নগুলো এবং কিছু কিছু লাইন তুলে প্রশ্ন হয়, দেওয়াই আছে এখানে, এগুলো যদি ভালো করে করো তাহলে নাটক থেকে যে কোনো প্রশ্ন আসুক অ্যাটেন্ড করে আসতে পারবে। তারপরে দেখো আন্তর্জাতিক গল্প ও কবিতা, যে আন্তর্জাতিক গল্প ও কবিতা একটা ভারতীয় কবিতা আছে, কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক গল্প অবলম্বনে বলি কান্ধারির কাছে পিপাসিত মর্দানার জল চাওয়া ঘটনার আনুপূর্বিক বর্ণনা দাও। এই কোশ্চেনটা আলাদাভাবে আসে। হঠাৎ শিশু মর্দানার জল তেষ্টা পেল, তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল, তার চেষ্টা শেষ অবধি কীভাবে মিটেছিল। পরে 2 নম্বর প্রশ্ন, চোখের জলটা তাদের জন্য, বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন, সেই ঘটনা, বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে আলোচনা করো, এটাও তোমাদের যে ওই যে অলৌকিক গল্প থেকে। পরে 3 নম্বর প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে, এই প্রসঙ্গ বর্ণিত ঘটনাটি উল্লেখ করো, এটাও তোমাদের অলৌকিক গল্প থেকে নেওয়া হয়েছে। পরে প্রশ্ন দেখো কি আছে, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটাই বর্ণনা করো, এটাও তোমাদের অলৌকিক গল্প থেকে। এই যে অলৌকিক গল্পের প্রশ্নগুলো বললাম, আরও 2-1টা রয়েছে, এই প্রশ্নগুলো যদি ভালো করে করো তোমরা আন্তর্জাতিক গল্প কবিতার থেকে যে কোনো প্রশ্ন আসো করতে পারবে। তারপর ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না, ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন, ট্রেন কীভাবে থামানো হয়েছিল। পরে প্রশ্ন আছে, গল্প আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি, স্কুলে গল্পটা শুনে লেখকের কী প্রতিক্রিয়া হয়েছিল। পরে 7 নম্বর প্রশ্ন আছে, অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন, পরে কীভাবে এই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হলো। পরে 8 নম্বর, অবাক বিহ্বল বসে আছি, মুখে কথা নেই কেন। এখানে আমি যে আন্তর্জাতিক গল্প আর কবিতা রয়েছে, গল্পের প্রশ্নগুলো রেখেছি, গল্পের 8টা প্রশ্ন রাখা হয়েছে। এই 8টা প্রশ্ন যদি করতে পারো ঠিকঠাক মতো, এর বাইরে কোনো প্রশ্ন হবে না, পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসুক সেই প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে। পরে দেখো আমার বাংলা বলে যে প্রবন্ধ গ্রন্থ আছে, সেখান থেকে এ অঞ্চলে গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়, কোন অঞ্চলের কথা বলা হয়েছে, গারোদের ঘর কেমন তার বিবরণ দাও। পরে প্রশ্ন, জেলখানাটা পাহাড়ের 3 তলা সমান একটা হাঁটুর উপর, কোন জেলখানার কথা বলা হয়েছে, সেখানে সাধারণ কয়েদির উপর কীরকম অত্যাচার করা হয়,
করা হতো? এই প্রশ্নটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। পাহাড়ের গায়ে জেলখানা, এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই। মানুষগুলোর জীবনযাত্রা পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন? পরের প্রশ্ন দেখো কি আছে, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। অবশ্যই পড়তে হবে। পরের প্রশ্ন, নতুন সাথী মাথায় দিয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে চললো, কার কথা বলা হয়েছে? নতুন সাথী কিভাবে সে পেয়েছিল? এটা চেংম্যানের কথা বলা হয়েছে। এই ছাতাটা কিভাবে পেল? পরে 6 নম্বর প্রশ্ন কি আছে দেখো, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠলো মার কাছে শোনা শেখা গান। মার কাছে শেখা গানটি কি, কোন প্রসঙ্গে এই উক্তি করেছেন লেখক? তো পরের প্রশ্ন দেখো, ছিল জোরদার আর তালুকদারের নিরঙ্কুশ শাসন, শাসন সম্পর্কে লেখক কি জানিয়েছেন তা নিজের ভাষায় লেখো। 8 নম্বর প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী উঠলো, প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন? কে তাদের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? এই প্রশ্নটাও এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবন যাত্রা পরিচয় দাও। আর হাত বাড়াও থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো। লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন? এই যে হাত বাড়াও থেকে যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হাত বাড়াও থেকে যদি কোনো প্রশ্ন হয় এই প্রশ্নটাই হবে। আমি আমার বাংলা প্রবন্ধ গ্রন্থ থেকে যে 10টা প্রশ্ন করলাম, এই 10টা প্রশ্ন অবশ্যই করো। এই 10টা প্রশ্নের থেকে তোমরা কমন পথে চলছো। তারপরে দেখো ভাষা বিজ্ঞান। এই যে ভাষা বিজ্ঞান মানে অল্প লিখেও এখানে 5 নম্বর পাওয়া যায়। ভাষা বিজ্ঞান থেকে 2টা প্রশ্ন হয়, একটা প্রশ্ন লিখতে হয় 5 নম্বরের জন্য। এখানে ভাষা বিজ্ঞানের নোটগুলো খুব ছোট ছোট হয়। ভাষা বিজ্ঞান অল্প কথায় লেখা যায়, অল্প কথায় লিখে 5-এ 5 পাওয়া যায়। প্রথম প্রশ্ন কি, উদাহরণস্বরূপ ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্ক বুঝিয়ে দাও। এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য, এমনটা ধরে নিতে পারো যে এবার পরীক্ষায় আসবেই। পরের প্রশ্ন, শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি উদাহরণসহ ব্যাখ্যা করো। পরে 3 নম্বর, বিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন আছে, ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখাগুলির উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো। ফলিত ভাষাবিজ্ঞান যে আছে, ভাষাবিজ্ঞানের যে কোনো একটা শাখা, যেমন সমাজ ভাষাবিজ্ঞান পড়বে। পরে প্রশ্ন, উদাহরণসহ যুক্ত ধ্বনি পরিচয় দাও। তারপরে 6 নম্বর প্রশ্ন এখানে আছে দেখো, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। পরে 7 নম্বর, গঠনগত দিক থেকে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? যে কোনো এক প্রকারের উদাহরণ দাও। সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, সরল, জটিল, যৌগিক, কিন্তু আরেকটা ভাগের কথা কেউ বলেন যে মিশ্র বাক্য। পরে 8 নম্বর, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কী কী? প্রত্যেক ভাগের একটি করে উদাহরণ দাও। এই যে ভাষা বিজ্ঞান থেকে মাত্র এই 8টা প্রশ্ন পড়বে, এখান থেকে তোমাদের 2টা প্রশ্ন থাকবে, একটা লিখতে হবে। এই 8টা প্রশ্ন যদি পড়ো, এখান থেকে একটা প্রশ্ন পাওয়া যাবে, 100% কমন। এরপরে দেখো সাহিত্যের ইতিহাস। এই যে সাহিত্যের ইতিহাস, বাংলা যে তোমাদের সিলেবাস আছে তার মধ্যে সাহিত্যের ইতিহাসটা থেকে সবচেয়ে বেশি পড়তে হয়, বড় প্রশ্ন, কারণ এখান থেকে কমন পাওয়াটা একটু বলবো একটু চাপের হয়। কঠিন যে এমনটা নয়, কমন পাবে। কি বলছে প্রথমে, বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এবারের জন্য এটা ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, বাংলা চলচ্চিত্র ধারায় পরিচালক সত্যজিৎ রায়ের অবদান। তারপরে বাঙালির বিজ্ঞান ভাবনা ও বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অবদান। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসু, এটা পড়তে হবে। বাংলার চলচ্চিত্রের ধারা পরিচালক ঋত্বিক ঘটকের অবদান আলোচনা করো। পরে 6 নম্বর প্রশ্ন কি আছে, বাংলা সঙ্গীত জগতে গায়ক ও সুরকার রূপে হেমন্ত মুখোপাধ্যায় অথবা মান্নাদের স্থান নিরূপণ করো। এভাবে অথবা দিয়ে থাকতে পারে। তোমাদের সাহিত্য ইতিহাস থেকে 4টা প্রশ্ন থাকে। কোনো সময় দেখা যায় যে 2জন গায়কের কথা বলা হলো, তার মধ্যে একজনের কথা একজনের লিখতে হচ্ছে। এভাবে তোমাদের 5টা প্রশ্ন কোনো সময় থাকে। পরের প্রশ্ন, পট বলতে কি বোঝায়? বোঝানো হয় এই শিল্প ধারাটির একটি পরিচয়মূলক বিবৃতি প্রস্তুত করো। তারপরে প্রশ্ন 8 নম্বর, বাংলা চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বাংলা চলচ্চিত্রে পরিচালক মৃণাল সেনের অবদান আলোচনা করো। আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছেন এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বে পরিচয় দাও। অথবা আসতে পারে বাংলা ক্রিকেটের ইতিহাসে সৌরভ গাঙ্গুলির অবদান আলোচনা করো, একই প্রশ্ন। পরে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো, রজনীকান্ত। তারপরে দেখো বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তারপরে শেষে বাংলা গানের ধারায় নজরুলের অবদান আলোচনা করো।
এই যে বাংলা গানের ধারায় তিনজনের কথা বললাম, রজনীকান্ত, রবীন্দ্রনাথ, নজরুল, এই তিনজনের মধ্যে একজনকেও বাদ দেওয়া যাবে না। এই তিনজন যদি ভালো করে করো, বাংলা গানের ধারা থেকে প্রশ্ন হলে এই তিনটার মধ্যে হবেই একটা। তারপরে যেমন সাহিত্য ইতিহাসে 5টা পার্ট রয়েছে, তোমরা যদি ঠিকঠাক 3টা পার্ট করে যেতে পারো, কোনো প্রশ্ন বাদ না দিয়ে পড়ো, তাহলে হয়ে যাবে। যেমন সিনেমা বা চলচ্চিত্রে ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, এই 3টে ভালো করে পড়ো। তারপরে তপন সিংহ যেমন আছে, এভাবে পড়ো। চিকিৎসা বিজ্ঞানে কাদম্বিনী বসু। তারপরে প্রবন্ধ রচনা। এই যে প্রবন্ধ রচনা, তোমাদের 4টা প্রবন্ধ রচনা দেওয়া থাকে, তার মধ্যে একটা লিখতে হয়। এই যে আমি একবারে শেষেরটা রেখেছি, কোনটা? জীবনীমূলক প্রবন্ধ রচনা। এই কয়েকজন ব্যক্তির জীবনীমূলক প্রবন্ধ রচনাগুলো এবারের জন্য দেখে রাখতে হবে, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জীবনীমূলক প্রবন্ধ লেখার একটা সুবিধা আছে যে তোমাদের সমস্ত কিছু তথ্য দেওয়া থাকে, ওই তথ্য দেখে দেখে পয়েন্ট করে লিখতে হবে, একটু বড় করে লিখতে হবে। কি বলছে? 1 নম্বর সলিল চৌধুরী, এবারে 100 বছর পূর্ণ হচ্ছে, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে থাকবে কোনো কোনো স্কুলে টেস্ট পরীক্ষায় এই সলিল চৌধুরী দেওয়া হয়েছে জীবনীমূলক প্রবন্ধ রচনা। তারপর মধুসূদন দত্ত বা মাইকেল মধুসূদন দত্ত, এটাও এবারের জন্য গুরুত্বপূর্ণ। আগের বার এটা আসার কথা ছিল কিন্তু আসেনি। পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে সৈয়দ মুস্তফা আলী, সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী। এই 6টা প্রবন্ধ রচনা রেখেছি, এই 6টা ভালো করে করো, এই 6টার থেকে আশা করি একটা পেয়ে যাবে। তো এই ছিল 2025 সালে বাংলা বিষয়ের সাজেশান। মনে করতে পারো এটাই লাস্ট মিনিট সাজেশান। এখান থেকে তোমরা 100% কমন পেতে চলেছো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।